হ্যালো অ্যাসপিরেন্টস, জীবন বিজ্ঞানের আজকে চতুর্থ ক্লাসে ক্লাস 9-এর জীবন ও তার বৈচিত্র্য এই চ্যাপ্টার নিয়ে শুরু করছি আজকে চতুর্থ ক্লাস। আজকে দেখো যে বিষয়টা নিয়ে পড়ব সেটা হচ্ছে জীবের নানা বৈচিত্র্যের শ্রেণীবিন্যাস, যাকে আমরা ট্যাক্সোনমি বলি। সেই ট্যাক্সোনমি নিয়ে আজকে আমরা জানবো। খুবই গুরুত্বপূর্ণ টপিক। আজকে এখান থেকে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আসে। দেখো, তো আমাদের প্রাণী উদ্ভিদের আকার আকৃতি স্বভাব চরিত্র এই সমস্ত বিভিন্নতা নিয়ে অনেক জীব আমাদের চারিদিকে ছড়িয়ে আছে, আমাদের সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। এই সব জীবের মিল ও পার্থক্যের ওপর ভিত্তি করে তাদের চেনা ও পৃথক করার নামই দেওয়া হলো ট্যাক্সোনমি। বহু প্রাচীনকাল থেকে পৃথিবীতে ট্যাক্সোনমি চর্চা শুরু হয়ে আসছে। এর ফলে জীব বৈচিত্র্য সম্বন্ধে ভালোভাবে জানা অনেক সহজ হচ্ছে। অর্থাৎ এই যে ট্যাক্সোনমি ব্যাপারটা আসছে কিসের জন্যে, বিভিন্ন ধরনের যে বৈচিত্র্যপূর্ণ প্রাণীরা রয়েছে তাদের ধর্মের যে মিল, তাদের স্বভাব চরিত্র, আকার আকৃতি, তাদের বংশবিস্তার, এর ওপর ভিত্তি করে যে বিভাগগুলো রয়েছে সেটাই হচ্ছে ট্যাক্সোনমি। দেখো তার পরবর্তী, এবার ট্যাক্সোনমির বিভিন্ন সময়কাল আছে। যেমন ধরো, গ্রিক বিজ্ঞানী একটা হচ্ছে লিনিয়াস পূর্ব সময়কাল। সেটা কি? গ্রিক বিজ্ঞানী অ্যারিস্টটল সর্বপ্রথম জীবের শ্রেণীবিভাগ করার চেষ্টা করেন। প্রথমে তিনি অমেরুদণ্ডী আর মেরুদণ্ডী শব্দগুলি প্রচলন করেন। তারপর তার লেখা বই হিস্টোরিয়া প্ল্যান্টেনাম, ঠিক আছে, এখানে 500 উদ্ভিদের বর্ণনা দেওয়া রয়েছে। এটা হচ্ছে থিওফ্রাস্টাসের লেখা হিস্টোরিয়া প্ল্যান্টেনাম। 3 নম্বর পয়েন্টে দেখো লেখা আছে প্লিনি দ্য এল্ডার নামক ইতালীয় ট্যাক্সোনমি ন্যাচারালিস হিস্টোরিয়া নামক বইয়ে অনেক উদ্ভিদের কিন্তু বিবরণ দিয়ে গেছেন। তাছাড়াও আরও বিভিন্ন ধরনের বই যেমন রয়েছে ডি প্ল্যান্টিস, পিনাক্স, ঠিক আছে, এগুলো সিসালপিনো, বায়ুহীন, এই সমস্ত বিজ্ঞানীরা লিখে গেছেন এবং তাদের মতামত এখানে জানিয়ে গেছেন। এটা হচ্ছে লিনিয়াসের পূর্ব সময়কাল। তো সেখান থেকে দুটো প্রশ্ন তোমরা পেতে পারো। থিওফ্রাস্টাসের লেখা বইটির নাম কি? সেটা হচ্ছে হিস্টোরিয়া প্ল্যানেটারাম। আর ন্যাচারালিস হিস্টোরিয়া এই বইটি কার লেখা? এটা হচ্ছে প্লিনির লেখা, ঠিক আছে, এটা কিন্তু তোমরা পাবে প্রশ্নতে। দেখো লিনিয়াসের সময়কাল, এরপর সুইডিশ বিজ্ঞানী লিনিয়াস সিস্টেমা ন্যাচুরি এই বইটি থেকে সিস্টেমা ন্যাচুরি দশম সংস্করণ আর স্পিসিস প্ল্যান্টেনাম এই সমস্ত বইয়ে কিন্তু বিপ্লব এনে দিয়েছিলেন, ঠিক আছে, এই ট্যাক্সোনমি সম্পর্কে তিনি বিপ্লব এনে দিয়েছিলেন। দ্বিপদ নামকরণ, তারপর আরও বিভিন্ন রকমের মতামত ইত্যাদি কিন্তু আমাদের জীবনবিজ্ঞানকে বেশ সমৃদ্ধ করেছিল। দ্বিপদ নামকরণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো ট্যাক্সোনমি এবং ট্যাক্সোনমিক হায়ারার্কি। ট্যাক্সোনমির প্রধান উপাদান, তারপর ট্যাক্সোনমি হায়ারার্কি কী, এবার সেগুলো আমরা পড়তে চলেছি। দেখো ট্যাক্সোনমি কাকে বলে? জীববিদ্যার যে শাখায় জীবের শনাক্তকরণ, নামকরণ এবং শ্রেণীবিন্যাসের নিয়ম বিজ্ঞানসম্মতভাবে আলোচিত হয় সেটাই হচ্ছে ট্যাক্সোনমি। অর্থাৎ যে জীব তাকে শনাক্ত করা, ঠিক আছে, যে এই জীবটা হলো এই পর্বের অন্তর্ভুক্ত, এইসব, তারপর তার নামকরণ করা, শ্রেণীবিন্যাস করা, এগুলোই হচ্ছে ট্যাক্সোনমির উপর ট্যাক্সোনমিতে আলোচিত হচ্ছে। তো দেখো ট্যাক্সোনমির মূল উপাদান, ঠিক আছে, তোমাদের প্রশ্ন দিতে পারে ট্যাক্সোনমির মূল উপাদান কোনগুলি, অথবা 4টা অপশনের মধ্যে ধরো একটা নয়, সেরকমও প্রশ্ন নিতে পারে। এই যে 3টে আমরা উপাদান দেখতে পাচ্ছি সেটা কী কী? শনাক্তকরণ, নামকরণ আর শ্রেণীবিন্যাস করা। শনাক্তকরণ অর্থাৎ অন্য জীব থেকে চিনে নেওয়া, তাকে নামকরণ করা, এবং শ্রেণীবিন্যাস যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ওপর ভিত্তি করে তাকে একটা শ্রেণীতে রাখা, সেটাই হচ্ছে শ্রেণীবিন্যাস। ট্যাক্সোনমি হায়ারার্কি, এর জনক হলেন লিনিয়াস, ঠিক আছে, তোমরা এটা ভালোভাবে মনে রাখবেন। ট্যাক্সোনমির জনক হলেন লিনিয়াস। তার লেখা বই সিস্টেমা ন্যাচুরি প্রথম সংস্করণে তিনি ট্যাক্সোনমি হায়ারার্কি নিয়ে লিখেছিলেন। ট্যাক্সোনমিক হায়ারার্কি কি? কোনো জীবের ট্যাক্সন অর্থাৎ বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যের সাহায্যে আমরা তাকে শনাক্ত করতে পারি বা পৃথক করতে পারি। তো সেই যে ট্যাক্সন, ঠিক আছে, সেই ট্যাক্সন শ্রেণীবিন্যাসের ফলে বিভিন্ন ক্যাটাগরি বা র্যাঙ্কে ক্রমান্বয়ে বড় থেকে ছোটোতে সজ্জারিটিকে বলে ট্যাক্সোনমিক হায়ারার্কি। বিজ্ঞানী লিনিয়াস স্থূল সাদৃশ্য থেকে ক্রমশ সূক্ষ্ম সাদৃশ্যের দিকে গিয়ে 5টি ছোট ছোট ধাপে বিভক্ত করেন, ঠিক আছে, এদেরকে বলা হচ্ছে ক্যাটাগরি বা র্যাঙ্ক, ঠিক আছে। স্থূল
সাদৃশ্য মানে কি মিল, ঠিক আছে, যেগুলো খুব স্ট্রং পয়েন্ট আর কি, যে কোনো দুটো প্রাণীর মধ্যে যে মিল, সেই মিলটা খুব, যেমন ধরো কুকুর কিংবা কুকুর ও শেয়াল, বাঘ ও বিড়াল, এদের মধ্যে যে সাদৃশ্যতা, সেই সাদৃশ্যটা কিন্তু স্ট্রং, ঠিক আছে, স্থূল সাদৃশ্য হয়েছে। আর তাছাড়াও সূক্ষ্ম সাদৃশ্য, যেমন কুকুর আর ছাগল, ঠিক আছে, এদের মধ্যে কিন্তু সাদৃশ্য কিন্তু খুবই কম, যেটাকে সূক্ষ্ম সাদৃশ্য বলবো। দেখো 7টি ক্যাটাগরি, সবসময় এই যে ক্যাটাগরি প্রথম এবং শেষটা মনে রাখবে, প্রথম হচ্ছে রাজ্য এবং শেষে হচ্ছে প্রজাতি, ঠিক আছে। এই যে প্রত্যেকটি ক্যাটাগরি যে জীবগুচ্ছকে রাখা হয় সেটা হলো ট্যাক্সন। ট্যাক্সন হলো সদৃশ্য জীবগুচ্ছ, অর্থাৎ যে সমস্ত বৈশিষ্ট্য বা কিছু যেগুলো রয়েছে আর কি, সেগুলোর উপর ভিত্তি করে এই ট্যাক্সনগুলো তৈরি হয়েছে। এরপর ধাপে ধাপে দেখো এখানে বিভিন্ন উদাহরণ দিয়ে দেওয়া আছে ট্যাক্সোনমি হায়ারার্কির প্রত্যেকটা অংশ। তো 7টি রাজ্য, এই 7টি রাজ্যতে বিভিন্ন ক্যাটাগরিতে প্রত্যেকটা প্রাণীকে আমরা শ্রেণীবিভাগে রাখা আছে আর কি, মানে শ্রেণীবিভাগ করতে পারি। আম নামক যেমন উদ্ভিদগুচ্ছকে প্রজাতি ক্যাটাগরিতে রাখা হয়েছে, এই উদ্ভিদগুচ্ছকে ইন্ডিকা ট্যাক্সন নাম দিয়ে প্রজাতি ক্যাটাগরিতে রাখা হয়, ঠিক আছে। এগুলো এইখানে যে জায়গাটা রয়েছে সেটা তো অত ব্যাখ্যার প্রয়োজন নেই, সেটা তোমরা এমনি দেখে নাও, ঠিক আছে। এখান থেকে যে কীভাবে ট্যাক্সোনমি হায়ারার্কিতে রাজ্যগুলো অবস্থান করছে সেটুকুই আছে। এই যে ছক, সেই ছকেই কিন্তু ওই আগের লেখার পুরোপুরি ব্যাখ্যা রয়েছে। দেখো ছকটা বুঝলেই অনেক কিছু বুঝে যাবে। ক্যাটাগরি রাজ্য, রাজ্য কি? রাজ্য হলো সর্ববৃহৎ ক্যাটাগরি, ঠিক আছে। উদ্ভিদ যদি থাকে তাহলে সেই রাজ্যকে বলা হয় প্ল্যান্টি এবং প্রাণীদেরকে বলা হয় অ্যানিমেলিয়া। তারপর আছে পর্ব, অর্থাৎ পরস্পর সম্পর্কযুক্ত কিছু শ্রেণী, ঠিক আছে, পরস্পর সম্পর্কযুক্ত কিছু শ্রেণী, সেগুলো হচ্ছে পর্ব। উদ্ভিদের বলা হয় ম্যাগনোলিওফাইটা এবং প্রাণীদের কর্ডাটা বলা হয়। তারপর আছে দেখো শ্রেণী, তারপর আছে বর্গ, নামগুলো মনে রাখবে, গোত্র, এবং তারপর রয়েছে গণ। দেখো এরকম ধরনের প্রশ্ন আসতে পারে যে পরস্পর সাদৃশ্য ও সম্পর্কযুক্ত প্রজাতি সমন্বয়ে কোন ক্যাটাগরিটি তৈরি হয়েছে, তখন তোমাদের প্রশ্নের অপশান দিতে পারে বর্গ, গোত্র, গণ, প্রজাতি, ঠিক আছে। তো কি পরস্পর প্রজাতি, এটা উপর থেকে নিচের দিকে তোমরা যাবে, ঠিক আছে। যেমন প্রজাতি হলো সব থেকে ছোটো, কয়েকটি প্রজাতি মিলে তৈরি হচ্ছে গণ, কয়েকটি গণ মিলে গোত্র, সেইভাবে বর্গ, শ্রেণী, বিভাগ এবং রাজ্য। বুঝতে পারলাম জিনিসটা? প্রথমে সব থেকে নিচের থেকে শুরু করবে। দেখো এই যে এইভাবে রাখছি, তোমরা এইভাবে স্ক্রিনশট নিয়ে যেতে পারো, ঠিক আছে। প্রথমে আছে প্রথমে আছে প্রজাতি, সে কিছু প্রজাতি নিয়ে তৈরি হয়েছে গণ, তারপর গোত্র, তারপর বর্গ, তারপর শ্রেণী, তারপর, তাহলে কিন্তু তোমাদের মনে থেকে যাবে। এখন এরকম প্রশ্ন দিতে পারে যে উদ্ভিদের প্রজাতিকে কি বলা হয়, ঠিক আছে। এখানে দেখো আমের ক্ষেত্রে যেটা দিয়েছে, ঠিক আছে, এখানে আম গাছের উপর দিয়েছে, সে আম গাছের কি ইন্ডিকা। আর মানুষের যে প্রজাতি সেটার নাম কি? মানুষের প্রজাতির নাম হলো স্যাপিয়েন্স। তারপর মানুষের যদি শ্রেণী বলা হয় তাহলে মানুষ কোন শ্রেণীর অন্তর্গত, সেটা হচ্ছে ম্যামেলিয়া। তারপর মানুষ কোন বর্গের অন্তর্গত, সেটা হচ্ছে প্রাইমেট, ঠিক আছে। এইভাবে কিন্তু মনে রাখতে হবে যে প্রত্যেক, দেখো এই যে উদ্ভিদ ও প্রাণী যে শেষের দুটো যে কলাম রয়েছে, সেই শেষের দুটো কলাম থাকতে হবে আম এবং মানুষের ক্ষেত্রে, ঠিক আছে। তোমাদের প্রশ্ন দিতে হবে যে মানুষ কোন রাজ্যের অন্তর্গত, তখন বলতে হবে অ্যানিমেলিয়া, ঠিক আছে। এইভাবে তোমাদের মনে রাখতে হবে পুরোটা, যেহেতু একটা কোশ্চেনের সেট বানাবো, সেই কোশ্চেনের সেটে কিন্তু এই সমস্ত প্রশ্ন থেকে যাবে। এবার হায়ারার্কির গুরুত্ব। একটি নির্দিষ্ট স্তরে জীবগোষ্ঠীর সকল গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি একই থাকে এবং তাদের জীব সম্বন্ধে চর্চা করলে বিভিন্ন বৈশিষ্ট্যগুলি জানা সম্ভব হয়, ঠিক আছে। এইগুলোই হচ্ছে হায়ারার্কি, অর্থাৎ বিভিন্ন যে জীব তাদের মধ্যে সম্পর্ক, তাদের সাদৃশ্য, বৈসাদৃশ্য, এইগুলোই কিন্তু আমরা ঠিকভাবে জানতে পারি, ঠিক আছে। তো তোমাদের আজকের এই ক্লাস এই পর্যন্তই রাখছি, ঠিক আছে। তবে দেখো ক্লাসের মধ্যে সবথেকে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা পেয়ে গেছি সেটা হচ্ছে এটা, ঠিক আছে, এই যে ছক সেটা, ঠিক আছে। প্রত্যেকটা দেখো আমের ক্ষেত্রে সবগুলো অতটা ইম্পর্টেন্ট না হলেও আমের ক্ষেত্রে কিছু যেমন ম্যাগনেফেরাটি কি গণ, ইন্ডিকাটা কি, ইন্ডিকাটা হচ্ছে প্রজাতি, কিন্তু মানুষের ক্ষেত্রে প্রত্যেকটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন এরকম প্রশ্ন দেবে মানুষের গোত্র কি, মানুষের গোত্র হচ্ছে হোমিনিড, ঠিক আছে। তো মানুষের যে প্রজাতি, সেই প্রজাতি কি স্যাপিয়েন্স প্রজাতি। মানুষের গণ কি হোমো, তারপর মানুষের গোত্র হলো হোমিনিডি, তারপর মানুষের বর্গ, সে বর্গটা কি
প্রাইমেট মানুষের শ্রেণী কি? ম্যামেলিয়া অর্থাৎ স্তন্যপায়ী। আর বিভাগ কোন পর্বের অন্তর্গত? সেটা হচ্ছে কর্ডাটা। এবং অ্যানিমিলিয়া, ঠিক আছে, কোন রাজ্যের অন্তর্গত মানুষ? সেটা হচ্ছে অ্যানিমিলিয়া। তো এই যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো কিন্তু খুব ভালোভাবে তোমরা মনে রাখবে যে মানুষের ক্ষেত্রে এই সমস্ত জিনিসগুলো, ঠিক আছে, এটা বারবার করে দেখবে এই জায়গাটা। দেখো তারপর দ্বিপদ নামকরণ পড়াবো, সেই দ্বিপদ নামকরণ, তারপর জীবদেহের 5টি রাজ্যের শ্রেণীবিন্যাস ইত্যাদি আরও অনেক কিছুই আছে, এখান থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন দেবে। তো তোমরা এই জায়গাটা খুব ভালোভাবে পড়ে রাখবে। আজকের ক্লাস এখানেই শেষ করলাম, ধন্যবাদ।